হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ত্রয়োদশ পাঠ 13th ক্লাস শুরু করব। গণিত প্রকাশ নবম শ্রেণী। আগের দিন আমরা কোষে দেখি 1.2 এই অনুশীলনীটা শেষ করেছি 1 থেকে 6। যারা দেখোনি তারা আমার আগের ক্লাসের লিঙ্কে ক্লিক করে আগের ক্লাসটা দেখে নিতে পারো। তাহলে আজকে নতুন পাঠ শুরু করি। আমরা যেটা চাইছি যে অঙ্ক শুরু করার আগে যেসব লেখা থাকে বইয়ের প্রথমে, সেগুলো একটু ভালো করে বুঝব। তাহলে এক্সারসাইজ বা অনুশীলনী করার সময় আমাদেরকে আর ভাবতে হবে না, আমরা সহজেই বুঝে যাব। দেখো, মূলদ সংখ্যাদের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা আগেই শিখেছি। এখন আমরা কিছু অমূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং ভাগ করতে শিখব। যেমন দেখো, √2 প্লাস √2, ঠিক আছে, সমান 2√2। কী করে হলো আমি বোঝাচ্ছি। 3√5 বিয়োগ √5 সমান 2√5। শুধু দেখে নাও, √5 ইন্টু √7 সমান √35। √2√7 ভাজিত √7 সমান 2। এখন আমরা বীজগণিতে কী শিখেছি? a প্লাস a সমান 2a, 3b মাইনাস b সমান 2b, a ইন্টু b সমান ab ইত্যাদি। এগুলির সাহায্যে বাস্তব সংখ্যার বিভিন্ন প্রক্রিয়া বুঝি। কয়েকটি অমূলদ সংখ্যার একটি কাগজে ও কয়েকটি মূলদ সংখ্যা আর একটি কাগজে লিখে দেওয়ালে টাঙিয়ে দেব। এরপর এদের থেকে দুটি করে নিয়ে যোগ করব, বিয়োগ করব, গুণ করব বা ভাগ করব। তাহলে যে কোনো দুটি বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করে একটি বাস্তব সংখ্যা পাওয়া যায় যদি ভাগের সময় ভাজক শূন্য না হয়। অর্থাৎ শূন্য হলে কিন্তু হবে না, নিচেরটা শূন্য হওয়া যাবে না। আমি যে কোনো দুটি বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ভাজক শূন্য নয় করে কি পাই দেখি। যেমন যে কোনো দুটি বাস্তব সংখ্যা √2 এবং 2√2 নিলাম, তাহলে কি দাঁড়ালো? √2 প্লাস 2√2 সমান 3√2 যোগ করলাম। আবার √2 মাইনাস 2√2 কী হলো? মাইনাস √2। আবার √2 ইন্টু 2√2 সমান 2 ইন্টু √2 স্কোয়ার সমান 2 2 4, √2 গণিত 2√2 সমান 4, √2 ভাজিত 2√2 সমান হাফ। এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা আগে সেটা বলো। এবারে নেক্সট, অন্য যে কোনো দুটি বাস্তব সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি ভাগের সময় ভাজক শূন্য না হয় সর্বদা বাস্তব সংখ্যা পাবো। অর্থাৎ দুটি বাস্তব সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যা করব বাস্তব সংখ্যায় পাবো। আবার আমরা যে কোনো তিনটি বাস্তব সংখ্যা এ বি সি নিয়ে বাস্তব সংখ্যার প্রধান নিয়মগুলি আমরা নিচে যাচাই করে নিতে পারব। যেমন a প্লাস বি প্লাস সি সমান a প্লাস বি প্লাস সি, এটা যোগের নিয়ম, সংযোগ নিয়ম।
আবার এ প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস এ, উল্টে দিলেও একই হবে। আবার এ ইন্টু বি ইন্টু সি সমান এ ইন্টু বি ইন্টু সি, শুধু ব্র্যাকেটটা এদিক ওদিক। আবার এ ইন্টু বি সমান বি ইন্টু এ, এগুলো সহজ এবং তুমি জানো এগুলো। আবার এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি ইজগুলো এ বি প্লাস এসি। আবার এ বি এ প্লাস বি ইন্টু সি এসি সমান বি এসি প্লাস বিসি। এগুলো বিচ্ছেদ নিয়ম, গুণের নিয়ম, যোগের নিয়ম, এগুলো আমরা জানি। তাহলে এ প্লাস জিরো, জিরো যার সঙ্গে যোগ করব সেই সংখ্যাটাই হবে, অর্থাৎ এ। তাহলে জিরো প্লাস এ সমান এ হবে। আবার জিরোকে যোগের একসম বা অ্যাডিশন আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়, অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট বলে। আবার এ ইন্টু ওয়ান সমান ওয়ান, সরি সমান এ। আবার ওয়ান ইন্টু এ তাও এ, বোঝা গেল? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট বলে। আবার দেখো এ প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ, তাহলে প্লাস মাইনাস ওটা মাইনাস হবে, অর্থাৎ এ মাইনাস এ সমান জিরো। আবার মাইনাস এ প্লাস এ তাও কিন্তু জিরো হবে। একে বলে এ যোগের সাপেক্ষে এর বিপরীত উপাদান, অর্থাৎ ইনভার্স এলিমেন্ট। আবার এ ইন্টু ওয়ান বাই এ সমান এ কেটে গেল ওয়ান হলো। আবার ওয়ান বাই এ ইন্টু এ কেটে গেল ওয়ান হলো। তাহলে ওয়ান বাই এ কে গুণের সাপেক্ষে এর বিপরীত উৎপাদন বা ইনভার্স এলিমেন্ট বলে। এই নিয়মগুলো তোমরা প্রত্যেকেই জানো, আমি একবার বলে দিলাম। যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমরা দেখব। এবারে সরল করতে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো সরলটা, আমি বুঝিয়ে দিচ্ছি। সরলটা লেখা আছে প্রথমটা রুট মাইনাস 7√2 প্লাস 7√3 ব্র্যাকেটে 7√3 প্লাস √2, এই যে অঙ্কটা, এই যে দেখতে পেয়েছ, এই যে অঙ্কটা, এই যে 7√2 প্লাস 7 ব্র্যাকেটের মধ্যে √3 প্লাস √2। তাহলে এখানে প্রথমে কী করবো, এইটা যা আছে তাই লিখে নিলাম, আর এইটাকে ব্র্যাকেটটা ভাঙলাম, অর্থাৎ 7√3 প্লাস 7টাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, আবার পরের বারে কী করলাম, এইটাকে এইদিকে নিয়ে এলাম, এটাকে এইদিকে নিয়ে এলাম। এবারে মাইনাস 7√2 ব্র্যাকেটটাকে ভেঙে দিলাম, না এই ব্র্যাকেটটা ভেঙে দিয়ে ব্র্যাকেটটা এইখানে নিয়ে চলে এলাম। তাহলে এইটা শূন্য হয়ে গেল, আবার এইটা থেকে গেল, অর্থাৎ 7√3 হলো। দেখো ভালো করে বুঝে নাও, সহজ। কারণ এখানে এই যে সূত্রগুলো আগে যে আমরা বোঝালাম, এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি, এ প্লাস বি সমান বি প্লাস এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি। তা যেহেতু মাইনাস এ প্লাস এ সমান জিরো হয়, অর্থাৎ জিরো প্লাস এ সমান জিরো হয়, এ হয়। তাহলে প্রতিটি ধাপে বাস্তব সংখ্যার ব্যবহারের নিয়ম উল্লেখ করে আমরা অঙ্কটা করতে পারি। এবারে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা 5 বন্ধুরা যখন বাস্তব সংখ্যার দল গড়ে বাস্তব সংখ্যার নানান ধর্ম যাচাই করছি, আমাদের 3 জন বন্ধু অন্য একটি সাদা বোর্ডে বাস্তব সংখ্যাকে অন্যভাবে প্রকাশ করছে। দেখো কীরকম না, তারা বোর্ডে 1/4 3/8 3/1/5কে দশমিক আকারে প্রকাশ করার চেষ্টা করছে। তাহলে 1/4 3/8 3/1/5কে দশমিকে প্রকাশ করা যাবে তো? যাবে, কারণ 1/4 মানে কি, 1কে 4 ভাগে ভাগ করা, অর্থাৎ 0.25, এগুলো তোমরা জানো। আবার 3/8 এটাকেও দশমিক করলে 0.375, এগুলো তোমরা দেখে নিও। আবার 3/1/5 3.1/5 মানে কি, 1/5 মানে 0.2 মানে 2/10 মানে 0.2, বোঝা গেল? তাহলে আমরা বোর্ডে আরও কিছু সামান্য ভগ্নাংশ লিখলাম। হরে মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 আর 5 আছে, তাহলে 1-এর 2 3-এর 10 7-এর 4 8-এর 25 13-এর 20, এইগুলো আমরা ভগ্নাংশ লিখলাম। তাহলে এই বাস্তব সংখ্যাগুলিকে দশমিকে বিস্তার করব। কী করে দশমিক করব? আমরা নিজেরাই করতে পারবো।
এই বাস্তব সংখ্যাগুলোকে বিস্তার করার সময় দেখছি ভাগফল একটা দশমিক সংখ্যা হচ্ছে, অর্থাৎ ভাগশেষ শূন্য হচ্ছে, হরের মৌলিক উৎপাদকে কেবলমাত্র 2 এবং 5 থাকে। তাহলে আমি অন্য যে কোনো পি বাই কিউ আকারের মূলদ সংখ্যা নিলাম, কিউ এর মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 আছে যাদের, এবং পি বাই কিউ এর দশমিক বিস্তার করে দেখছি ভাগফল একটা দশমিক সংখ্যা হচ্ছে ও ভগ্নাংশ ভাগশেষ শূন্য হচ্ছে। এগুলো নিজেই যাচাই করলে বোঝা যাবে, কারণ এগুলো যে ভাগশেষটা দেখো 1/4 হচ্ছে 0.25, মিলে গেল, এরকমটা নয় যে মিলছে না। তাহলে কিন্তু এই রকম দশমিক সংখ্যাকে কি বলবো? সসীম, অর্থাৎ যেটা মিলে যায় তার সীমা আছে, তাই সসীম। পি বাই কিউ আকারে মূলদ সংখ্যাকে সব বিস্তার করলে সসীম দশমিক পাবো, এবং কিউ এর মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 থাকে। এই যে মৌলিক উৎপাদক 2 কিংবা 5 থাকবে, 2 এবং 5, তাহলে এদের সসীম বলা হয়। আবার পি বাই কিউ দশমিকে বিস্তার করি যেখানে কিউ এর মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 থাকবে না, তবে কি পাই দেখব। ঠিক দেখো 5-এর 3কে আমরা ভাগ করছি, এটা খুব ভালো করে লক্ষ্য করো কিন্তু। তাহলে প্রথমে দেখো 3 দিয়ে গেল, 3 এককে 3, ঠিক আছে, মাইনাস বিয়োগ করলাম 2, দশমিক দিলাম 0 এলো, 3 6 18, বোঝা গেল। তাহলে আবার 2 এলো, দশমিক জন্য 0 পেলাম, 3 6 18, আবার 2 এলো, তাহলে কি বেড়েই যাবে, অর্থাৎ 1.6666 কোনো দিনই মিলবে না। এইটা হলো, কিন্তু আগেগুলো সেগুলো হয়নি, সব মিলে গেছে। আবার নেক্সট দেখো, এটাও 6 দিয়ে ভাগ করছি, 17 6 দিয়ে ভাগ করছি, তাহলে 6 এই যে 17 দিয়ে ভাগ করছি, 6 2 12 হলো, তাহলে এখানে 5 এলো, কিন্তু 5 যায় না, তাহলে দশমিক দিয়ে 0 নিলাম, আবার 5 6 8 48, 2 এলো, আবার দেখো 2 আসার পরে 3 6 18 দিলাম, 2 এলো, আবার 3 6 18, এভাবে 2.8333 এইভাবে আমরা পেয়ে যাব। এবার নেক্সট দেখি, আবার দেখো 16 7, দেখো 7 দিয়ে ভাগ করছি, প্রথমে কতবার যায়? 7 2 14, এই যে 2 লিখলাম, 7 2 14, তাহলে কত রইল? 2 পড়ে রইল, কিন্তু 8 তো যায় না, তাহলে দশমিক দিলাম, 0 পেলাম। তাহলে আবার দেখো 7 2 14, 6 6 4 10, 6, দশমিক জন্য 0 তো পাবো একটাই। এবারে কতবার যাবে? 7 8 56 গেল, তাহলে 4 এলো, দশমিক জন্য 0 পেলাম। এবারে কতবার যাবে? 5 7 35, দেখো 5 7 35 লিখলাম, তাহলে 5 আর 5 10 0, এবারে কত যাবে? 7 7 49, ঠিক, তাহলে 1 0, এবারে কত যাবে? 7 1 7, 7 আর 3 10 0, এবারে কতবার যাবে? 4 7 28, দেখছো 2 2 0, এবারে 7 2 14, আবার দেখো 14 6 0, তার মানে এখানে দেখো 0.2857142, আবার এভাবে চলবে 8571, এভাবে পরপর চলে যাবে। অর্থাৎ আমরা 5-এর 6কে 1.66 ইনফিনিটিভ, 17-র 6কে 2.833333 চলে যাবে, 16-র 7কে 2.2857142, 857142 এভাবে চলে যাবে। এই যে চলে যাওয়া, যে সংখ্যাটা ঘুরে আসছে, মানে এখানে দেখো 6 সংখ্যাটা ঘুরে আসছে, তাই মাথায় একটা বিন্দু দিলাম, পৌনপুণিক, মানে পুনঃ ঘুরে আসছে। আবার এখানে দেখো 3টা ঘুরে আসছে, তার মাথায় দিলাম একটা বিন্দু। আবার এখানে 2টা ঘুরে আসছে, 2 থেকে 4 ফিরে আসছে, দেখো 2 থেকে 4, আবার 2 থেকে 4, তাহলে এইখান থেকে এইটা বিন্দু রয়ে গেল। এখন দেখছি ভাগ মিলছে না, অর্থাৎ ভাগশেষ শূন্য আসছে না,
অর্থাৎ দশমিকে বিস্তার করায় প্রতিটি আবৃত্ত দশমিক সংখ্যা পাচ্ছি। দেখো, প্রতিটি আবৃত্ত দশমিক সংখ্যা পাচ্ছি। তাহলে পি বাই কিউ আকারে মূলদ সংখ্যাকে দশমিক বিস্তার করলাম, যেখানে কিউ এর মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 নয়, এবং আবৃত্ত দশমিক পেলাম। তাহলে প্রতিটি মূলদ সংখ্যাকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো, নতুবা আবৃত্তি দশমিক সংখ্যা পাবো। বুঝা গেল? অর্থাৎ মূলদ সংখ্যাকে যদি আমরা ভাগ করি, দশমিকে প্রকাশ করি, তাহলে হয় সসীম পাবো আর না হয় আবৃত্ত পাবো। তাহলে নিচের মূলদ সংখ্যাগুলি ভাগ না করে আর কি দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো কিনা লিখি, ভাগ না করে। কি করে পারবো? দেখো, 7/16 আসছো। দেখো, 7 16 এর হর কত? 16, এবং 16 সমান আমি লিখতে পারি 2 × 2 × 2 × 2, অর্থাৎ 2⁴। তাহলে 16কে 2 ছাড়াও মৌলিক উৎপাদক কিন্তু নেই। তাহলে 7 16কে দশমিকে প্রকাশ করি, তাহলে সসীম সংখ্যা পাবো। বোঝা গেল? মানে 2 এবং 5 যদি থাকে তাহলে কিন্তু আমরা সসীম পাবো। তাহলে একইভাবে 9 125, 125কে আমরা 5 × 5 × 5, অর্থাৎ 5³ কি এটা সসীম দশমিক সংখ্যা পাবো, ভাগ না করেই বলতে পারছি। আবার 15 56 এটা কি পাবো? এর হর হচ্ছে 56, তাহলে 56 মানে কি? 7 7 8 56, তাহলে 7 × 2 × 2 × 2, অর্থাৎ 2³ তাহলে 7-এর মৌলিক উৎপাদকে 2 ছাড়াও অপর একটা মৌলিক উৎপাদক 7 আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 15 56 এটা দশমিকে সসীম দশমিক সংখ্যা পাবো না, কারণ 2 অথবা 5 থাকতে হবে। তাহলে আবৃত্ত দশমিক সংখ্যা পাবো। তাহলে একইভাবে আমরা এই 4 এবং 5টাও করতে পারি। দেখো, 19-এর 80, তাহলে 80 কি? 80 হচ্ছে 2 × 2 × 2 × 2, মানে 4 × 2 × 5, এই ইন্টু, হ্যাঁ, 2 4 8 10 80, আবার আরেকটা 2 পাচ্ছি, তাহলে 2⁵ × 5, তাহলে 2 এবং 5 পাচ্ছি, এছাড়া কিন্তু আর উৎপাদক নেই। তাহলে এটা সসীমই হবে। আবার 3/24 এটা কি সসীম নসীম পাবো? 24 মানে 4 6 24, 2² × 3², এই সরি 2² 2³ 3 8 24, 2³ × 3, তাহলে 2 ছাড়াও কিন্তু আমরা 3 পেলাম। তাহলে 3 থাকলে এটা হবে না, কারণ 2 এবং 5 থাকতে হবে। তাহলে এটা আবৃত্ত। তাহলে আবৃত্ত দশমিক এবং সসীম দশমিক আমরা বুঝতে পারলাম। এবার নিচের মূলদ সংখ্যাগুলিকে দশমিকে বিস্তার করি এবং কোনটি সসীম সংখ্যা ও কোনটি আবৃত্ত তা আমরা লিখব। প্রথমটা দিয়ে 3-এর 11, দেখো কি হবে? 2-এর ফ্যাক্টর নয়। 5-এর 8 এটা 2-এর ফ্যাক্টর। আবার 7-এর 24 এটা 2, আবার 3ও থাকবে, মানে 2³ × 3। আবার 17-র 125, এগুলোকে এবারে ভাগ করে দেখি। দেখো, ভাগ করলেও একই রকম দাঁড়াবে। এর 3-এর 11 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 দশমিক প্রথমেই নিতে হলো, কারণ যায় না। দশমিক প্রথমেই নিতে হলো, কারণ যায় না। 0 এলো, তাহলে 11 2 22, 8 0 এলো। এবারে 7 11 77 গেল, 3 0, আবার কিন্তু 11 2 22, তাহলে 2 আর 7 2 7 2 7 2 7 পরপর চলে আসছে। তাহলে 3-এর 11 হচ্ছে কত? 0.27, মাথায় একটা করে বিন্দু। তাহলে এইরকম দশমিকে আমরা প্রকাশ করলাম, কিন্তু এটা আবৃত্ত দশমিক সংখ্যা হলো। 5-এর 8টা দেখো, এটা সসীম দশমিক, এটা আগেই ভাগ না করেই বলে দেওয়া যায়, যেহেতু এখানে 2³
দেখো ভাগটা লক্ষ্য করো, এগুলো পড়ে নাও, তাহলে এক্সারসাইজ করার সময় তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আমি একইভাবে আমরা 3 এবং 4 এর পরের অঙ্কটাও ভাগ করে দেখে নিতে পারি। 3 এবং 4 মানে যেটা আমরা মুখে বলে দিলাম আর কি। 3 এবং 4 এই যে 3, 7 24, 7 24 আর 17 25। 24টা বললাম 2 ইন্টু কিউ ইন্টু 3 অর্থাৎ 2 কিউ অর্থাৎ 8, 8 ইন্টু 3 24, তাহলে 3 এখানে ফ্যাক্টর আছে, অর্থাৎ 3 থাকলে হবে না। আবার 17 25 5 কিউ অর্থাৎ 5 আছে, তাহলে 5 বা 2 থাকলে তবে সসীম, তাহলে এটা সসীম হবে। এটাও ভাগ করেও দেখে নিতে পারবো। নেক্সট দেখো, আমি একইভাবে 3 এবং 4 বললাম, কিন্তু প্রতিটি সসীম দশমিক সংখ্যা, ভালো করে শুনে নাও, ও প্রতিটি আবৃত্ত দশমিক সংখ্যাই কি মূলদ সংখ্যা? প্রশ্ন। আমি ওপরের উদাহরণগুলিতে মূলদ সংখ্যায় অর্থাৎ পি বাই কিউ আকারে পি কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইকুয়াল টু 0 প্রকাশ করার চেষ্টা করি। দেখো 5.875, তার মানে কি? নিচে একের পরে মানে দশমিকের পরে যটা সংখ্যা থাকবে, নিচে একের পরে তটা শূন্য হবে। এটাকে কাটাকাটি করলে বা ভাগ করলে আমরা 47-এর 8 পাই। তোমরা দেখে নাও। আবার দেখো 2.6 পুনঃ আসছে, তাই পৌনঃপুনিক, তাহলে 2 প্লাস 0.6, তাই তো? তাহলে 2 প্লাস 6-এর 9, তাহলে 2 ইন্টু 2, 2 পূর্ণ 2-এর 3 সমান 8-এর 3, সেই আগের অঙ্কটাই 8-এর 3, তাহলে 8-এর 3, তাহলে 2.6, এটাকে আমরা আর একভাবে করতে পারি কি না, 26 মাইনাস 2 বাই 9, ঠিক? দেখো এটাকে এই যে দেখো 2 প্লাস 6-এর 9, তো তাহলে এখানে 2 প্লাস 6-এর 9, তার মানে আমরা এটাকেও পেলাম 8-এর 3, আবার 2.6 পৌনঃপুন অর্থাৎ 26 মাইনাস 2/9, মানে এই পুরো সংখ্যাটা লিখব মাইনাস এই পূর্ণ সংখ্যাটা লিখব 2 নিয়ে যা হবে 24-এর 9 সমান 8-এর 3, এভাবে করা যায় আর কি। আবার দেখো, তাই এখানে কী দাঁড়ালো 8-এর 3, তাহলে এটা মূলদই হচ্ছে, তো পি বাই কিউ ফর্মে আনা যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করো, এগুলোও কিন্তু পি বাই কিউ অর্থাৎ মূলদ সংখ্যায় আনা যাচ্ছে। আবার দেখো যে অঙ্কটা আমি করলাম 2, এই যে এটা বিশাল অঙ্ক করলাম না, এই 2.8, এই অঙ্কটা তুমি দেখো এখানে এই অঙ্কটা কী হবে, অর্থাৎ এখান থেকে -1 বাদ দেবো, তারপরে এইখান থেকে যতগুলো 9, এইখান থেকে এইটা পুনঃ আসছে, অর্থাৎ 3 3 6টা 9, তাহলে এইটা বা এইটা, তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে 9-এর 7ই পাবো। 9-এর 7 থেকে তো এসছে এটা। মানে এর মতো এটা কিন্তু নয়, এটা তো 16-এর 7, তাই না? এটা 9-এর 7। আচ্ছা, তাহলে দেখছি বোর্ডে লেখা প্রতিটি সসীম এবং আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এই কথাটা বলার জন্যই কিন্তু এত কথার আলোচনা। তাহলে আমি 47-এর 8, 8-এর 3, 5-এর 11, 9-এর 7 এই মূলদ সংখ্যাগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করি এবং কি পাই দেখি, এগুলো নিজে করতে পারবে। আবার 0.5 এবং 0.49 পৌনঃপুনিক এর মধ্যে কি সম্পর্ক আছে তা আমরা হিসাব করে দেখব। তাহলে আমি অন্য যে কোনো সসীম দশমিক সংখ্যা আবৃত্ত দশমিক সংখ্যা নিয়ে একইভাবে দেখছি এবং প্রতিটি সসীম দশমিক সংখ্যা আবৃত্ত সংখ্যা মূলদ সংখ্যা। তাহলে পেলাম যে মূলদ সংখ্যাকে দশমিক বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা পাবো, এবং একটি ভগ্নাংশ সংখ্যার দশমিকে বিস্তার সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা হলে
সংখ্যাটি মূলদ সংখ্যা হবে। তাহলে যাই হোক, সব কিন্তু মূলদই হচ্ছে। তাহলে মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে আমরা কি পাবো? কিন্তু অমূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে কি পাবো? এটা আগেই তো, মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে আমরা পুরোপুরি মিলে যাবে, পূর্ণ। হ্যাঁ, আগে যেটা দেখলাম। কিন্তু যদি আমরা ওটা না পাই তাহলে কি হবে? অমূলদ সংখ্যা দশমিক বিস্তার করলেও কি পাবো? তাহলে অমূলদ সংখ্যাকে দশমিক বিস্তার করলে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা পাবো। অমূলদ সংখ্যাকে কি যদি দশমিকে বিস্তার করি তাহলে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা পাবো, অর্থাৎ নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং। এবং যে সংখ্যার দশমিকের বিস্তার অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, সেই সংখ্যা অমূলদ সংখ্যা। অর্থাৎ যে দশমিকটা মিলছে না, পুনঃ ফিরে আসছে, মেলানো যাবে না, সেইটাই তো অমূলদ। বোঝা গেল? এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যেমন এই সংখ্যাটা কি? একটা অমূলদ সংখ্যা, কারণ এটি অসীম ও অনাবৃত্ত, অর্থাৎ চলেই যাবে, কোনোদিন আবৃত্ত নয়। আবৃত্ত মানে বৃত্তের মধ্যে আর কি, তা নয়, এটা বৃত্তের বাইরে, মানে অনাবৃত্ত। বোঝা গেল? দেখো, আমরা যে এগুলো পড়ে নিচ্ছি তার মানে কিন্তু আমরা অঙ্ক শিখছি। অঙ্কের শুরু করার আগে, এক্সারসাইজ শুরু করার আগে যে বইয়ে লেখা থাকে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়া দরকার। তোমরা আমার সঙ্গে পড়ে নাও, তাহলে তোমাদেরও সুবিধা হবে। শিখতে হবে, নিজেই পারবে। প্রতিটি, যেমন আমি অমূলদ সংখ্যা √2 এবং √11 এর দশমিকে বিস্তার লিখব ভাগ পদ্ধতির সাহায্যে। কি করে? দেখো, √2কে আমরা ভাগ করতে পারি। দশমে কীভাবে ভাগ করি সেটা যদি একটু মনে রাখো। দেখো, তাহলে এখানে 2 আছে, তাহলে 1 1কে 1, তাহলে -1, 1 রইল। দশমিক দিলাম, দুটো শূন্য আসবে, কারণ যেহেতু এখানে বর্গমূল বের করছি, তাহলে দুটো শূন্য এলো। আবার দেখো 4, এখানে 4 মানে এখানে এই 1টা এখানে 2 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে 4 24 96, মানে যে সংখ্যা দেবো সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। 4 24 96 এলো, তাহলে 4 24 96 আবার 4 এলো। এবার এই এটা 4 এলো, ঠিক আছে? আর এখানেও 4 বসলো, এতে এই 14টা চলে এলো 28। তাহলে 28 এখানে 1 দিয়ে গুণ করলাম, 1 দিয়েই আবার 1 বসালাম, 1 দিয়েই গুণ করলাম, -281। এখানে আবার 1 চলে গেল, তাহলে 141। তারপরে 282 হবে। 282, এখানে 282 4 দিয়ে গুণ করলাম, 4 বসালাম, 4 দিয়েই গুণ করলাম, তাহলে এইটা পেলাম। এইভাবে আমরা কি পাবো? 1.4142103। এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমি আবার বুঝিয়ে দেবো, তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। তাহলে √2 এবং √11 অমূলদ সংখ্যাগুলিকে আমরা x² - 2 = 0 আর x² - 11 = 0 এই ধরনের সমীকরণ করে বীজ এবং এই ধরনের পূর্ণ সংখ্যার সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজগাণিতিক বা বীজীয় অমূলদ সংখ্যা বলবো। ভালো করে বোঝো, x² - 2 = 0, তাহলে x² = 2, তাহলে x = √2, অর্থাৎ এইটা বীজগাণিতিক আকারে প্রকাশ করা যাচ্ছে। বোঝা গেল? তাই এটিকে বীজীয় অমূলদ সংখ্যা বলা হয়। আবার কিছু অমূলদ সংখ্যা আছে যেগুলো দশমিক ভাগ পদ্ধতির করলাম, পাই, সি, ই, এগুলো অমূলদ সংখ্যা ওপরের মতো পূর্ণ সংখ্যার করলাম, সহযুক্ত সংখ্যামালার সমীকরণের বীজ নয়, এবং এই ধরনের বলা হয় অবীজীয়। এদের দশমিকে প্রকাশ করা কঠিন, পরে এদের দশমিকে প্রকাশ করার নিয়ম আমরা শিখব, ঠিক আছে? তাহলে কিন্তু সব অমূলদ সংখ্যার দশমিকে প্রকাশ অসীম এবং অনাবৃত্ত। এবারে দেখো, আমরা 1-এর 3 এবং 2-এর 3 এর মধ্যে একটা সরল রেখা আছে, সংখ্যা রেখায় আছে একটি অমূলদ সংখ্যা লিখব।
আগে যেমন দুটি মূলত সংখ্যার মাঝে কি পাওয়া যায় সেটা আমরা বের করেছি। এবারে 1-3 এবং 2-3 এর মধ্যে সংখ্যা রেখায় একটি অমূলত সংখ্যা লিখতে হবে, মূলত নয় অমূলত। তাহলে 1-3 মানে কি 0.333, অর্থাৎ 3 এভাবে প্রকাশ করে, অর্থাৎ 2-3 মানে হচ্ছে 0.666। তাহলে এই দুটোর মধ্যে অমূলত সংখ্যা এমনই সংখ্যা হবে যা সসীম অনাবৃত্ত, অসীম এবং অনাবৃত্ত, নন টার্মিনেটিং। তাহলে সেটা কী হবে? ঠিক আছে, তাহলে 1-3 এবং 2-3 মধ্যবর্তী অমূলত সংখ্যা হবে 0.4500 4500 এই যে 0.333 থেকে 0.666 এর মাঝখানে আনতে হবে। দেখো আমরা এটা লিখতে পারি, কারণ 333, ধরো সাপোজ দশমিকটা যদি মনে মনে আমরা উজ্জ্ব করে রেখে আমরা উচ্চারণ করি 333 আর 666, তাহলে এর মাঝখানে যা হবে তাই, তাই না? 450 শূন্য দিয়ে আবার 450 বাড়িয়েছে, অর্থাৎ এইভাবে আমরা করতে পারি। আবার 0.2333 এইটা আর এইটার মধ্যে সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা আমরা লিখব। কি করে লিখব? এগুলো ভালো করে বোঝো কিন্তু। এ মানে হচ্ছে এটা আর বি মানে এটা। তাহলে এ বি দুটি অসীম এবং অনাবৃত্ত। অনাবৃত্ত দেখেই ভাবছো অসীম। তাহলে দশমিকের পরে এ এবং বি প্রথম স্থানে একটি সংখ্যা 2 আছে, কিন্তু দ্বিতীয় স্থানে এ সংখ্যার ক্ষেত্রে 3 আর বি সংখ্যার ক্ষেত্রে 5 আছে। এই যে 2 আর 3 আর 2 5, তাহলে সি ইজ ইকুয়াল টু 0.25 আর ডি ইজ ইকুয়াল টু 2525। ভালো করে বোঝো। তাহলে সি এবং ডি মূলত সংখ্যা, কিন্তু এ বির মধ্যে অবস্থিত দুটি মূলত সংখ্যা হচ্ছে 0.25 আর 0.2525। এটা মূলত সংখ্যা। তাহলে সকল বাস্তব সংখ্যার দশমিকে বিস্তার সম্ভব, কিন্তু বাস্তব সংখ্যার দশমিকে বিস্তার কি সংখ্যা রেখায় বাস্তব সংখ্যাকে স্থাপনে সাহায্য করবে? তা দশমিকে বিস্তার করে সংখ্যা রেখায় বাস্তব সংখ্যা স্থাপন করে আমরা দেখব। তাহলে বোর্ডে এইগুলো লিখেছে কে? তীর্থ বোর্ডে লিখেছে 3.256 ইত্যাদি। তাহলে সংখ্যা রেখায় আমরা কি করে করব সেটা পরের দিন আমরা, এই যেগুলো পড়লাম সেগুলো পরের দিন আবার নিজের হাতে আমরা নিজেরা করে দেখব। কারোর কোনো বুঝতে অসুবিধা থাকলে পরের দিন ক্লাসে কিন্তু আবার তোমরা ভালো করে বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। তাহলে আজকের মতো ক্লাসের এই পর্যন্ত আমরা পড়লাম। পরের দিন অতি অবশ্যই পরেরটা বুঝে নেবে। আজকের মতো এখানেই শেষ।